সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সুস্থ এবং নিরাপদে আছো। তোমাদের অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আখন্দ সহকারী শিক্ষক 28 নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয় কুমিল্লা, তোমাদের সামনে আর হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট তোমরা তোমাদের গণিত বইটি নিয়ে নাও, খাতা কলম এবং বই নিয়ে ঝটপট হাজির হয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম নিয়েছ? আমরা আজ আলোচনা করব নবম অধ্যায় শতকরা সমস্যা নিয়ে। আমরা সৃজনশীল সমস্যার সমাধান করব। যেহেতু আমাদের পরীক্ষায় সৃজনশীল আসে, এ কারণে আমাদের বইয়ের সমস্যাটিকে সৃজনশীলে পরিণত করে তার সমাধান করব। আমরা আজ যে সমস্যাটি আলোচনা করব, এই সমস্যাটি তোমরা 94 পৃষ্ঠায় পাবে। সমস্যাটি দেখি আমরা। কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। পঞ্চম শ্রেণীতে 30 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 12 জন ছাত্রী। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? একটু বের করতে হবে আমাদের মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। কতজন ছাত্রী, শতকরা কতজন ছাত্রী? কোনো একদিন 25% ছাত্রী অনুপস্থিত থাকলে কতজন ছাত্রী উপস্থিত ছিল? আচ্ছা, আমাদের কি বের করতে বলছে? কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? তোমরা মুখে মুখে করে বলতেছো। হ্যাঁ, যেহেতু 30 জন ছাত্রী এবং এর মধ্যে 12 জন ছাত্রী আছে, 30 জন শিক্ষার্থী মধ্যে 12 জন ছাত্রী, ছাত্র সংখ্যা কি করে বের করব আমরা? মোট 30 জন শিক্ষার্থী থেকে ছাত্রী 12 জন বিয়োগ করে দিলে আমরা কি পাবো? ছাত্র সংখ্যা পাবো। তার মানে 30 বিয়োগ 12 বিয়োগ করে আমরা যা পাই তাই হচ্ছে কি ছাত্র সংখ্যা। আচ্ছা, আমরা সমাধানে যাই। শিক্ষার্থী সংখ্যা 30 জন। শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 30 জন। ছাত্রী সংখ্যা 12 জন। তাহলে ছাত্র সংখ্যা কত হয় আমাদের বের করতে বলছে? ছাত্র সংখ্যা। সুতরাং ছাত্র সংখ্যা কি হবে? 30 বিয়োগ 12। 10 থেকে 2 গেলে থেকে 8 হতেছে, 1 1 2, 3 থেকে 2 গেলে থেকে 18 হবে। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কতজন? ছাত্র সংখ্যা কি করে পেয়েছি আমরা? মোট শিক্ষার্থী থেকে ছাত্র সংখ্যা বিয়োগ করে ছাত্র সংখ্যা পেয়েছি আমরা। মোট শিক্ষার্থী থেকে ছাত্র সংখ্যা বিয়োগ করে ছাত্র সংখ্যা পেয়েছি। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? শতকরা কতজন ছাত্রী? আচ্ছা, শতকরা মানে কি? 100-তে কতজন? এখানে 30 জনে 12 জন ছাত্রী। যদি 100 জন শিক্ষার্থী হতো তাহলে কতজন ছাত্রী হতো? আমাদের কি বের করতে হবে? যদি শিক্ষার্থীর সংখ্যা 100 জন হতো তাহলে কতজন ছাত্রী? শতকরা বলতে কি 100-তে কতজন? 100-তে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? শিক্ষার্থী 30 জন, ছাত্রী হচ্ছে 12 জন। শিক্ষার্থী সংখ্যা 30 জন।
ছাত্রী সংখ্যা 12 জন। আমরা বের করব কি মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী, শতকরা ছাত্রী কি করে বের করবো আমরা? ছাত্রী বের করবো। ছাত্রী হচ্ছে কতজন? 12 জন। মোট কতজন? 30 জন গুণ 100%। শতকরা কতজন যেহেতু বলছে 100%। শতকরা বলতে আমরা কি গুণ করেছি? 100%। আচ্ছা কি করে এটা করতেছি আমরা? মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? মোট শিক্ষার্থী হচ্ছে 30 জন। আমাদের বের করতে বলছে ছাত্রী, তাহলে ছাত্রী কতজন আছে? 12 জন। মোট শিক্ষার্থী ছাত্রী হচ্ছে 12 জন, যেহেতু শতকরা বলা হয়েছে গুণ শতকরা 100%। আমরা 30 আর 100 যদি কাটাকাটি করি, কত দিয়ে? 10 দিয়ে 10 দশে 100, 3 দশে 30, 10 দিয়ে 30 কে ভাগ করলে হয় 3, 100 কে ভাগ করলে হয় 10। 3 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি, 3 4 12, 4 দশে 40%। আমাদের ছাত্রী হচ্ছে 40%। কি করে পেয়েছি আমরা? ছাত্রী সংখ্যা 12, মোট শিক্ষার্থী 30 গুণ শতকরা 30 এবং 100 10 দিয়ে কাটাকাটি করে পেয়েছি আমরা 3 আর 10, 3 দিয়ে 12 কে ভাগ করে পেয়েছি আমরা 4, 4 আর 10 গুণ করে 4 দশে 40। তার মানে ছাত্রী হচ্ছে শতকরা 40 জন বা 40%। কোনো একদিন 25% ছাত্র অনুপস্থিত থাকলে কতজন ছাত্রী উপস্থিত ছিল? মাঝে মাঝে কেউ অনুপস্থিত থাকে, তো কোনো একদিন কি করে 25 জন ছাত্রী স্কুলে আসে নাই, অনুপস্থিত মানে স্কুলে আসে নাই, বিদ্যালয়ে আসে নাই, তাহলে কতজন ছাত্রী উপস্থিত ছিল? আচ্ছা এই যে 25% ছাত্রী অনুপস্থিত, কতজন? 12 জন অনুপস্থিত। তাহলে আমরা দেখি এই 12 জনের 25% হলে কতজন হয়? কতজন অনুপস্থিত এটা যদি বের করে ফেলি আমরা, এই অনুপস্থিত সংখ্যাটা 12 থেকে বিয়োগ করে দিলে আমরা কি পাবো? উপস্থিত ছাত্রীর সংখ্যা পাবো। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পারছি? এখানে বলা হয়েছে কোনো একদিন 25% ছাত্রী অনুপস্থিত। এই ছাত্রীর সংখ্যা আছে আমাদের 12 জন, এর মধ্যে কি 25% অনুপস্থিত। ছাত্রীর সংখ্যা 12 জন আর 25% অনুপস্থিত। ছাত্রী সংখ্যা, অনুপস্থিত ছাত্র সংখ্যা কি হবে? অনুপস্থিত মোট ছাত্র হচ্ছে 12, এর 25%, 12 এর 25%। অনুপস্থিত কি? অনুপস্থিত বলা হয়েছে কি 25% অনুপস্থিত। 25% অনুপস্থিত মানে 12 জনের 25% অনুপস্থিত। তাহলে এই 12 এর 25% চিহ্ন যদি উঠে দিই আমরা কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। এই 100 দিয়ে যদি 25 দিয়ে 100 কে ভাগ করি আমরা, কত হয়? 4 25 100। 25 দিয়ে 100 কে ভাগ করে পাই আমরা 4। আর এই 4 দিয়ে যদি 12 কে ভাগ করি, 3 4 12, 3। তার মানে 3 জন ছাত্রী অনুপস্থিত। ছাত্র সংখ্যা হচ্ছে 3 জন, মোট ছাত্র হচ্ছে 12 জন। তাহলে উপস্থিত ছাত্র সংখ্যা কতজন? উপস্থিত ছাত্রী সংখ্যা, উপস্থিত ছাত্র সংখ্যা কতজন? কি করতে হবে আমাদের? এই যে এই 12 থেকে যেহেতু 3 জন অনুপস্থিত, 3 বিয়োগ করে দিলে আমরা
পেজে কত হচ্ছে 12 থেকে 3 গেলে থাকে 9 জন, সুতরাং 9 জন। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পেরেছি? কি করেছি? ছাত্র সংখ্যা 12 জন, অনুপস্থিত ছাত্র সংখ্যা বের করে ফেলেছি। 25% অনুপস্থিত, যেহেতু 12 এর 25% অনুপস্থিত, তো পার্সেন্ট মানে হচ্ছে কি 100 দিয়ে ভাগ করতে হবে। 25 দিয়ে 100 দিয়ে ভাগ করে পেয়েছি আমরা 4, 4 দিয়ে 12 কে ভাগ করে 3, তার মানে 3 জন অনুপস্থিত। উপস্থিত ছাত্র সংখ্যা বের করতে বলছে আমাদের। উপস্থিত ছাত্র সংখ্যা কি হবে? 12 বিয়োগ এই 3 সমান 9 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা সমস্যা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি সৃজনশীল সমস্যা দেখি। আমিনা বেগম ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। এখানে আমরা এই সমস্যাটা পাবো 96 পৃষ্ঠা। এই সমস্যাটি পাবো আমরা 96 পৃষ্ঠা। এই 96 পৃষ্ঠার সমস্যাটিকে আমরা সৃজনশীল আকারে পরিণত করে নিয়েছি। আমাদের আসলে ওখানে বলা হয়েছে 1 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো আমরা শুধু এটা সমাধান না করে সৃজনশীল আকারে পরিণত করে এটা সমাধান করেছি। সমস্যাটি দেখি আমরা আরেকবার। আমিনা বেগম ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আমিনা কিছু টাকা ঋণ নিয়েছে। তোমরা জানো যে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়। তো আমিনা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে 1 বছর পর সে 30 টাকা মুনাফা দিচ্ছে। তার মুনাফার হার ছিল 5%, তার মানে 100 টাকা 1 বছর 5 টাকা তাকে মুনাফা দিতে হয়েছে। এই হারে সে মুনাফা দিয়েছে 30 টাকা। আসল কত টাকা? তার মানে সে ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে এটা বের করতে হবে আমাদের। 1 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? সে তো আসল নিয়েছে, এটার উপর আমার মুনাফা দিয়েছে। তো এই মুনাফাটা আর আসলটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কি 1 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে। কত বছর পর মোট টাকার পরিমাণ 810 টাকা হবে। সে যত টাকা ঋণ নিয়ে থাকুক, আবার সে এই টাকার উপর মুনাফা সহ দিয়েছে 810 টাকা। সে কত বছরে 810 টাকা দেবে? আমাদের সময় বের করতে হবে এখানে। আচ্ছা, আমরা প্রথম অংশে যাই। আসল কত ছিল? আসল বের করবো। এখানে কি কি আছে? আমাদের বার্ষিক মুনাফার হার আছে 5%। এখানে মুনাফার হার সমান 5%, তার মানে 100 টাকায় 5 টাকা মুনাফা। 1 বছর পর মুনাফা হচ্ছে 30 টাকা। মুনাফা সমান 30 টাকা। আমাদের কি বের করতে হবে? আসল। আসল সমান, আসলের সূত্রটা কি? আসল হচ্ছে কি মুনাফা গুণ মুনাফা গুণ 100 বা মুনাফার হার। মুনাফার হার এটা হচ্ছে আসল নির্ণয়ের সূত্র। মুনাফা গুণ 100 বা মুনাফার হার। মুনাফা কত টাকা? 30 টাকা গুণ 100। আর মুনাফার হার বলা হয়েছে কত? 5%, মানে 5 টাকা। মুনাফার হার যেহেতু বলছি আমরা পার্সেন্টটা দেওয়া লাগবে না। এখন আমরা 5 দিয়ে যদি 30 কে কাটি কত হয়? 5 6 30। 5 দিয়ে 30 কে ভাগ করলে পাই আমরা 6। এখন কি 6 আর 100 গুণ 6 100 600। তার মানে আসল হচ্ছে 600 টাকা। আসল 600 টাকা। আসল 600 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝতে পেরেছি? এখানে মুনাফার হার দেওয়া আছে 5 টাকা, মুনাফা হচ্ছে 30 টাকা। আসল নির্ণয়ের সূত্র হচ্ছে কি মুনাফা গুণ 100 বা মুনাফা হার।
মুনাফা 30 লিখে ফেলছি আমরা, গুণ 100, মুনাফার হার হচ্ছে 5, 5 দিয়ে 30 কে ভাগ করে পেয়েছি আমরা 6, 6 আর 100 গুণ করে 600 টাকা, আসল হচ্ছে 600 টাকা। এখন এটা থেকে বের করব কি 1 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো কি এই অংশটা? বলতে পারবে 1 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? আমরা কিন্তু এই ক্ষয়ের অংশ এখানে পেয়ে গিয়েছি কি আসল 600 টাকা, আর 1 বছর পর মুনাফা পেয়েছে 30 টাকা, তাহলে 1 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হচ্ছে? 600 যোগ 30, তার মানে 630 টাকা। তো আমরা দেখব কি আসল কয় পেয়েছি, আসলে আমরা 600 টাকা, আর মুনাফা যেহেতু 1 বছরে মুনাফা দেয় 30 টাকা, তাহলে 1 বছর পর মুনাফাটা লিখে নিই আমরা। 1 বছরের মুনাফা হচ্ছে 30 টাকা। এক বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 1 বছর পর পরিশোধ করতে হবে কত করতে হবে? আসলে তো 600 টাকা যাই লাগবে, এটার সাথে মুনাফা দেওয়া লাগতেছে 30 টাকা, তাহলে কত হলো? 600 আর 30-এ 630 টাকা। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো? আসল 600 টাকা, মুনাফা 30 টাকা, তাহলে 1 বছর পর তাকে পরিশোধ করতে হবে কত? 600 যোগ 30, তার মানে 630 টাকা। কত বছর পর মোট টাকার পরিমাণ 810 টাকা হলো? কত বছর পর, তার মানে আমাদের সময় বের করতে হবে। আসল কত টাকা? এই যে আসল কিন্তু 600 টাকাই, আমরা যে করে পেয়েছি 600 টাকা, তাকে পরিশোধ করতে হবে 810 টাকা। তো এই 810 টাকা থেকে যদি আমরা এই আসল 600 টাকা বিয়োগ করে দেই, তাহলে কত? 210 টাকা পাবো আমরা। 810 থেকে 600 টাকা বিয়োগ করে 210 টাকা পাবো। এই 210 টাকা আমাদের মুনাফা, আর আমরা বের করব সময়। আমরা বের করব সময়। আমরা এখানে কি কি দেয়া আছে? আসল পেয়েছি আমরা 600 টাকা, তাহলে মুনাফা কত টাকা বের করে নেব আমরা, যেহেতু মোট 810 টাকা পরিশোধ করবে সে। এই 810 এর মধ্যে আছে আসল 600 টাকা, এই 600 টাকা বিয়োগ করে দিলে আমরা মুনাফাটা পাবো। মুনাফা কত টাকা পাই? 0 থেকে 0 বিয়োগ করে পাই আমরা 0, 1, 2, তার মানে 210 টাকা। সময় হচ্ছে মুনাফা গুণ 100, মুনাফা গুণ 100, আসল গুণ ভাগ করতে হবে আসল গুণ হার, মুনাফার হার। মুনাফা কত টাকা? 210 টাকা গুণ 100, আসল হচ্ছে 600 টাকা, আর মুনাফার হার হচ্ছে
5 টাকা। এই 100 দিয়ে যদি আমরা 600 কে কাটি হয় 6, 5 দিয়ে যদি 210 কে ভাগ করি আমরা, দেখো 2 কে ভাগ করা যায় না, তাহলে 1 নিলে 21 হয়। 5 দিয়ে 21 কে ভাগ করলে 4 5 20, 21 থেকে 20 গেলে থাকে 1 আর 0 নিলে হয় 10, 5 দিয়ে 10 কে ভাগ করলে 5 ওখানে 10। 6 দিয়ে যদি 42 কে ভাগ করি আমরা, 6 7 42, কত পেয়েছি আমরা? 7। তার মানে 7 বছর, যেহেতু সময় এটা বছর, সুতরাং 7 বছর। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত বছর পর মোট টাকার পরিমাণ 810 টাকা হবে আমাদের সময় বের করতে বলা হয়েছে। তো কি কি দেওয়া ছিল? আসলে আমরা কয় পেয়েছিলাম? 600 টাকা। যেহেতু 810 টাকা পরিশোধ করবে, তাহলে মুনাফা কত হয়? 810 বিয়োগ 600, তার মানে 210 টাকা। সময় বের করতে হবে আমাদের কত বছর পর, তার মানে আমাদের বের করা লাগবে সময়। সময়টা কি করে বের করবো? সময় সূত্রটা আমরা কি জানি? সময় সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ মুনাফার হার। সময়ের সূত্র হচ্ছে কি? মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ মুনাফার হার। আসল গুণ মুনাফার হার, এটা কিন্তু তোমাদের 1 নং প্রশ্নের জন্য শেখা উচিত। 1 নং এর যেই প্রশ্নগুলো থাকে এক কথায় উত্তর, ওইখানেও এখান থেকে থাকতে পারে। তাহলে সময়ের সূত্রটা হচ্ছে মুনাফা গুণ 100। সময় সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ মুনাফার হার ভাগ আসল গুণ মুনাফার হার। তো আমরা মুনাফা এখানে পেয়েছি 210 গুণ 100, আসল হচ্ছে 600 টাকা লিখে পেলাম আমরা, আর মুনাফার হার হচ্ছে 5% বা 5 টাকা। এই 100 দিয়ে 600 কে ভাগ করে পেয়েছি আমরা 600, 5 দিয়ে 210 কে ভাগ করে পেয়েছি আমরা 42, 6 দিয়ে 42 কে ভাগ করে পেয়েছি 7, তার মানে 7 বছর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সমস্যাগুলোর সমাধান তোমরা বারবার প্র্যাকটিস করবে, নিয়মিত বাসায় লেখাপড়া করবে, মা বাবার কথা শুনবে। আজ এ পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো পাঠ নিয়ে। আল্লাহ হাফেজ।